চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে পুরানো বছরকে বিদায়, বর্ষবরণ উৎসবে মেতে ওঠার অপেক্ষা। রমনায় সুরের মূর্ছনা ছড়াবে ছায়ানট, চারুকলা থেকে বের হবে শোভাযাত্রা। অপেক্ষায় থাকি যে বৈশাখের কাজ কবে শুরু হবে। বাঙালির যে ঐতিহ্য সেটাকে আমরা তুলে ধরতে পারি। এটা একটা সাংস্কৃতিক এবং একটা প্রাণের সম্মেলন, একটা উৎসব। আমরা যেন অভয় মনে গানটা গাইতে পারি। সবার মাঝে রং ছড়িয়ে যায়। পহেলা বৈশাখেই চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড, বছরে ২৫০০ টাকা সহ মিলবে সার, বীজ ও ঋণ সুবিধা। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে আমাদের ২০,০০০-এর বেশি কৃষককে 10টি ডিস্ট্রিক্টে বা জেলায় 11টি উপজেলায় প্রণয়ন করা হবে। শুধুমাত্র টাঙ্গাইলে কালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে 15 জনকে প্রণয়ন করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাম ও উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু, বৈশিষ্ট্য উপসর্গে ভিন্নতা। আক্রান্ত হচ্ছেন বয়স্করাও, নতুন ধরন কিনা জানতে গবেষণা। 4 সিটিতে দ্বিতীয় দিনের টিকাদান। আগামী সপ্তাহ থেকে সহজে মিলবে ভারতীয় মেডিকেল ও বিজনেস ভিসা, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। স্বাভাবিক সম্পর্কে দুদেশের জনগণের লাভ দেখছেন প্রণয় ভার্মা। 100 টাকা মোবাইল রিচার্জে 38 টাকাই কেটে নেয় সরকার, বাজেটে কমছে শুল্ক, জানালেন উপদেষ্টা। অপারেটরদের ইন্টারনেটের দাম কমানোর আহ্বান বিটিআরসির। হজযাত্রা সহজ ও নিরাপদ করতে নুসুক কার্ড চালু, মুসল্লিদের যথাযথ সেবা দিতে ব্যর্থ হলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিমান প্রতিমন্ত্রীর। এবং হরমুজ প্রণালীতে অবরোধ শুরু যুক্তরাষ্ট্রের, ইরানের বন্দর ব্যবহার করে জাহাজ চলাচল বন্ধ, জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা তেহরানের। চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে বিদায় নিচ্ছে পুরানো বছর। 1433 বঙ্গাব্দ বরণে প্রস্তুত সারা দেশ, জেলায় জেলায় নাচ গান সহ বসে মেলা। এদিকে বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রার জন্য হাতি, ঘোড়া সহ নানা ধরনের মুখোশ তৈরিতে শেষ সময়ে ব্যস্ত শিল্পীরা। বিদায় নিচ্ছে পুরনো বছর, নাচ গান আর বর্ণিল আয়োজনে বর্ষবরণে প্রস্তুত দেশ। চৈত্র সংক্রান্তি উপলক্ষে চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিষতলায় বর্ণাঢ্য বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচে ও গানে পুরনো বছরকে বিদায় জানানোর পাশাপাশি বর্ষবরণের প্রস্তুতি। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে সুরমা নদীর পাড়ে আয়োজন করা হয় চৈত্র সংক্রান্তি উৎসব ও পহেলা বৈশাখের প্রস্তুতি। উচ্ছ্বসিত সব বয়সী মানুষ। সবার মাঝে রং ছড়িয়ে যায়, বাংলাদেশ সমৃদ্ধশালী। পরবর্তী প্রজন্মের কাছে আমাদের বাংলা এবং বাঙালি সংস্কৃতিকে পৌঁছে দেয়। বরিশাল নগরীতে বসেছে 3 দিন ব্যাপী মেলা। চৈত্র সংক্রান্তির মেলা দেখতে বড়দের সঙ্গে মেলায় আসে শিশুরাও। চারুকলার উদ্যোগে সিটি কলেজ মাঠে প্রভাতী অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতি শেষ হয়েছে। চৈত্র মাসের শেষ দিনে বহু বছর ধরে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ মাঠে ঐতিহ্যবাহী চৈত্র সংক্রান্তির মেলার আয়োজন করা হয়। মাটির তৈরি খেলনা, তৈজসপত্র, মুড়ি মুড়কি, নানা খাদ্য সামগ্রীর বাহারি দোকান বসেছে মেলায়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। পূর্ব দিগন্তে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই বাংলা নতুন বছরের শুরু। দুঃখ গ্লানিকে বিদায় দিয়ে বর্ষবরণের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় বাঙালি। 1433 বঙ্গাব্দ বরণে রমনার বটমূলে সুরের মূর্ছনা ছড়াবে ছায়ানট। হাজার বছরের সংস্কৃতির অনুষঙ্গ নিয়ে ঐতিহ্যবাহী শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করেছে চারুকলা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা হুমকি নেই। কাঠ, বাঁশ আর কাগজের শরীরে প্রাণ পাচ্ছে লোকজ মোটিভ। বাঘ, সিংহ, প্যাঁচা আর শখের হাড়িতে রঙের ছোঁয়া। চারুকলা শিক্ষার্থীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে ট্যাপা পুতুল, শান্তির পায়রা, মোরগ ও সূর্যের মোটিভ। বাউলদের উপর হামলার প্রতিবাদে নির্মাণ করা হয়েছে দোতারা। এটা একটা সাংস্কৃতিক এবং একটা প্রাণের সম্মেলন, একটা উৎসব, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর উৎসব। এখানে পুরো যে শোভাযাত্রাটা একটা ক্যানভাস হিসেবে আপনারা চিন্তা করতে পারেন।
সমবেত কণ্ঠে গান ও আবৃত্তির মহড়ার মধ্য দিয়ে রমনার বটমূলে প্রস্তুতি সেরেছে ছায়ানট। ভোরের আলো ফোটার আগে শিশির ভেজা বাতাসে সুর, বাণী, ছন্দে শুরু হবে এবারের প্রভাতী আয়োজন। 8টি সমবেত ও 14টি একক সঙ্গীত এবং 2টি আবৃত্তি দিয়ে সাজানো থাকবে এবারের আসর। প্রস্তুতি আসলে শুরু হয়েছে আরও মাস তিনেক আগে থেকে, এবং নানান রকম মহড়া কি করব, কি ধরনের ভাবনা থাকবে ইত্যাদি করতে করতে আজকে আমরা চূড়ান্ত মহড়াটি করছি। আমাদের বর্ষ ভাবনা হচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এবং আমরা চাইব যে আমরা যেন অভয় মনে গানটা গাইতে পারি। পহেলা বৈশাখ ঘিরে রমনা বটমূলে নিরাপত্তা মহড়া দিয়েছে র্যাব। এলিট ফোর্সের মহাপরিচালক জানান, নাশকতার কোনো শঙ্কা নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তৈরি থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহে কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। 1433 বঙ্গাব্দ বরণে প্রস্তুত গোটা জাতি। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী স্বপন আহমেদ। যাচ্ছি তার কাছে। স্বপন, আপনাকে স্বাগত জানাই। ভোরের সূর্যোদয়ের সাথে সাথে আমরা নতুন বাংলা বর্ষে প্রবেশ করব, প্রস্তুতি সম্পন্ন। একটু জানাবেন বিস্তারিত কি হচ্ছে এবার, কিভাবে চলছে? জাফর, এই চৈত্র সংক্রান্তির যে দিনটি রয়েছে অর্থাৎ বাংলা মাসের যে শেষ দিন, এই দিনে কিন্তু বেশ কিছু প্রোগ্রাম হয়ে থাকে। এই দিনটি উৎসবের মধ্য দিয়ে আসলে বাঙালিরা উদযাপন করে। বিশেষ করে ঢাকা শহর সহ বিভিন্ন জেলায় জেলায় উপজেলায় আমরা দেখি কিন্তু যে বিভিন্ন ধরনের মেলা অনুষ্ঠিত হয়, পাশাপাশি রাজধানী সহ বিভিন্ন জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে। এটিকে মূলত বলা হয় যে নববর্ষ, অর্থাৎ বাংলা বছরের প্রথম দিনকে যে বরণ করে নেওয়ার প্রস্তুতি, পুরনো বছরের বিদায়। জি, এই পুরনো বছরের যে বিদায়, এই বিদায়ের মধ্য দিয়ে কিন্তু নতুন বছরকে আবার যে বরণ করে নেওয়ার যে প্রক্রিয়া, সেটি কিন্তু এখান থেকেই শুরু হয়। তো আমরা এই বিষয়ে একটি বর্ষবরণের প্রস্তুতি সম্পর্কে আপনাকে একটু জানাতে চাই। সেটি হচ্ছে বর্ষবরণের যে প্রস্তুতি, অর্থাৎ সকালবেলা হলেই কিন্তু বাঙালি জাতি হৃদয়ের যে একটি উৎসব বলা যায় এটিকে, এই উৎসবে কিন্তু মেতে উঠবে। এই নিয়ে রাজধানী সহ যেটি বলছিলাম, যে রাজধানী সহ সারা দেশেই কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ কাজ করে। আমরা যতটুকু জানি যে এই উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ করে চারুকলায় বেশ কিছু অনুষ্ঠান হয়, এবং এখানে একটি মঙ্গল শোভাযাত্রা, যেটিকে এবারে নাম দেওয়া হয়েছে যে বৈশাখী শোভাযাত্রা, যেটি সকাল 9টায় শুরু হবে, এবং এটি চারুকলার 3 নম্বর গেট থেকে বের হয়ে শাহবাগ থানা ঘুরে টিএসসি মোড় দিয়ে সেটি চলে যাবে দোয়েল চত্বরে, এবং সেখান থেকে ঘুরে আবারও পর্যায়ক্রমে এটি আবারও চারুকলায় গিয়ে শেষ হবে। এবং এর বাইরে যদি বলতে হয় যে এই প্রথম, অর্থাৎ বৈশাখের প্রথম দিনের যে প্রথম অনুষ্ঠান থাকে, সেটি কিন্তু রমনার বটমূলে থাকে। এই বটমূলে গান এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু ছায়ানট তাদের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করে, এবং বলা যায় যে এই ছায়ানটের এই অনুষ্ঠান থেকেই আসলে বর্ষবরণের যে মূল অনুষ্ঠান বা কর্মসূচি সেটি শুরু হয়। তো আমরা আমাদের প্রস্তুতি সম্পর্কে, যেহেতু আগামীকালকে পহেলা বৈশাখ, সেই প্রস্তুতি সম্পর্কে জানবো। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতে রয়েছেন আমাদের সহকর্মী সামিয়া, তার কাছ থেকে আমরা এই মুহূর্তে আসলে প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। গানের তালে তালে কিন্তু ভরে উঠেছে চারুকলা প্রাঙ্গণ। আমরা দেখছি চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান, এবং এখানে কিন্তু আজ বিকেল থেকেই আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে বিভিন্ন, এবং এখনো কিন্তু গানের অনুষ্ঠান চলছে। আমরা দেখছি আসলে ভরপুর দর্শক এখানে অবস্থান করছে, এবং অনেকেই কিন্তু গানের তালে তালে নাচছেন। আমরা যদি বলি, আগামীকালকেই কিন্তু কয়েক ঘন্টা পর বর্ষবরণ অনুষ্ঠান, এবং সেই বর্ষবরণের আগে কিন্তু চৈত্র মাসের শেষ দিনকে বিদায় দিচ্ছে বাঙালিরা। আমরা দেখছি যে চারুকলায় কিন্তু পুরো চারুকলা জুড়েই কিন্তু প্রতিটি কোণায় কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। এই মুহূর্তে যেই বটতলার সামনে আমরা আছি, সেখানে কিন্তু গানের অনুষ্ঠান হচ্ছে। তার ঠিক পাশেই কিন্তু আমরা দেখেছি ফেস্টুন এবং মুখোশের একটি স্টল বসেছে। সেখানে বিভিন্ন মানুষ আসছেন আগামীকালকের জন্য, কিন্তু তারা মুখোশ কিনে নিয়ে যাচ্ছেন। বাঘ সহ প্যাঁচার মুখোশ আমরা দেখেছি, এবং পাশাপাশি সাধারণ যে নারীরা আছে বিশেষ করে, তারা কিন্তু আলপনা করছেন তাদের মুখে, আমরা সেটা কিন্তু দেখেছি। এবং
আজকে আর কিছুক্ষণ পরে যেহেতু বর্ষবরণ অনুষ্ঠান এবং চারুকলাদেরই আয়োজনে কিন্তু শাহবাগ থেকে যে শোভাযাত্রা রয়েছে সেটি কিন্তু যাত্রা শুরু করবে এবং দোয়েল চত্বর থেকে ঘুরে আবারও সে একই জায়গায় ফিরে আসবে। আমরা কিন্তু দেখছিলাম মায়ের জোকরা এমনটি বলছিলেন। পাশাপাশি জানিয়ে রাখি আগামীকালকে শুধু নয়, আজকেও কিন্তু লাল সাদা রঙে সেজে এসেছে অনেকেই এবং এইখানে দর্শক সারিতে কিন্তু সেই শিশু থেকে শুরু করে বয়স্ক সকলেরই ভিড় আমরা দেখছি। উজ্জীবনা নিয়ে বাঙালির নতুন বর্ষকে তারা কিন্তু বরণ করে নিবে সেই প্রিপারেশন নিচ্ছে। শেষ মুহূর্তে আমরা দেখেছি যে মোটিভ রয়েছে বিভিন্ন সেগুলো কিন্তু বানানো হয়েছে এবং রং করা হয়েছে। আমরা আসলে জানাচ্ছিলাম চারুকলার অবস্থা এবং আগামীকালেই কিন্তু আসলে বর্ষবরণ, সেই বর্ষবরণকে বরণ করার জন্য কিন্তু প্রস্তুত বাঙালি। তো এই ছিল আমার কাছ থেকে চারুকলা থেকে। স্বপন, দেখলাম চারুকলায় ব্যাপক প্রস্তুতি চলছে। আমরা একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের আমলে বছর বৈশাখ উদযাপন করছি। ব্যাপক একটা আনন্দ এবং উৎসাহ দেখা যাচ্ছে। সরকার কি এই উৎসবকে রাঙিয়ে দিতে নতুন কিছু ব্যবস্থা করছে কিনা? জাফর, এই ব্যবস্থাটা রয়েছে। পহেলা বৈশাখে চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড। টাঙ্গাইলের কাল কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠান স্থলে পরিদর্শন করছেন বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ। কৃষক কার্ডের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজ রব টাঙ্গাইলে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রী ফকির মাহবুব আনাম, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতেই কৃষিকার্ড একটি যুগান্তকারী উদ্যোগ বলে জানান কৃষিমন্ত্রী। উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত কৃষক যেন প্রতিটা ক্ষেত্রে তার পণ্যের ন্যায্য মূল্য এবং ন্যায্য অধিকার পায়। এ কারণেই এই কৃষক কার্ড চালু করা হয়েছে। কৃষিকার্ড চালুর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। কৃষক কার্ড উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আসবেন। টাঙ্গাইলবাসী আমরা আনন্দিত। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। কৃষি আন্দোলনের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত এই টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন হচ্ছে। এই জন্য টাঙ্গাইলের মানুষ তো অনেক ভাগ্যবান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা। সময় সংবাদ, টাঙ্গাইল। স্বপন, এটি একটি ব্যাপক উৎসাহব্যঞ্জক ঘটনা যে পহেলা বৈশাখে যে উৎসবটি মূলত কৃষকের উৎসব, সেই উৎসবে কৃষকদেরকে বিশেষ সুবিধা দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। একটু জানাবেন যে এই যে বৈশাখী কার্ড আমরা দেখেছি 26শে মার্চ স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে, এবার পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। কৃষক কার্ডের আওতায় কৃষক আসলে কি সুবিধা পাবেন? কৃষক কার্ডের বছরে 2,500 টাকা সহ মিলবে সার, বীজ, ঋণ সহ নানা সুবিধা। এর মাধ্যমে দেশের কৃষকের ভাগ্য পরিবর্তন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বিকেলের সচিবালয়ে তিনি জানান, নির্বাচনী সব প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করছে সরকার। মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান প্রায় 12%, যদিও কৃষি পণ্যের রফতানি মাত্র 3%-এর কাছাকাছি। পরিস্থিতি বদলাতে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালু করতে যাচ্ছে সরকার। সোমবার সচিবালয়ে কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, সামগ্রিক কৃষি খাতকে এগিয়ে নিতে দেয়া হয়েছে জোনিং ব্যবস্থার পরামর্শ। পাশাপাশি উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানির বিকল্প হিসেবে জোর দেওয়া হয়েছে সোলার ব্যবস্থায়। কৃষিতে যদি কিছু জোনিংয়ের কাজ যদি করা যায়, যেখানে শস্য উৎপাদন হবে, যেখানে ধান উৎপাদন হবে, যেখানে ফল উৎপাদন হবে,
আমাদের এই কার্ড কাজে লাগিয়ে যদি আমরা কিছু জায়গায় কিছু জোনিংয়ের মাধ্যমে যদি এগিয়ে যেতে পারি, এ ব্যাপারে আজকে কথা হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, প্রতিশ্রুতি অনুযায়ী পহেলা বৈশাখে 10 জেলার 20,000-এর বেশি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে কৃষক কার্ড। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 3 কোটি মানুষ আছেন যারা সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। কৃষক কার্ড প্রকল্পের অধীনে আগামীকাল টাঙ্গাইলে নববর্ষের প্রথম ক্ষণে সেটি বাস্তবায়ন করা হবে এবং প্রাথমিকভাবে আমাদের 20,000-এর বেশি কৃষককে 10টি ডিস্ট্রিক্টে বা জেলায় 11টি উপজেলায় প্রণয়ন করা হবে। শুধুমাত্র টাঙ্গাইলে কালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে 15 জনকে প্রণয়ন করবেন। প্রতিটি কার্ডের বিপরীতে বছরে 2,500 টাকার পাশাপাশি সুলভ মূল্যে কৃষি উপকরণ, কৃষি বীমা, কৃষি ভর্তুকি সহ নানা সুবিধা পাবেন চাষিরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জাফর, আপনি প্রতিবেদনটি দেখার আগে আসলে প্রশ্নটি করেছিলেন যে কৃষক কার্ডের মাধ্যমে কি কি সুবিধা পাচ্ছে কৃষকরা। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই কিন্তু নির্বাচনী ইশতেহারে বেশ কিছু বিষয় তুলে এনেছিলেন। তিনি বলেছিলেন যে নির্বাচনের জয়যুক্ত হওয়ার পরে যদি তিনি আসতে পারেন তাহলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সব বিভিন্ন প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। এর বাস্তবায়নে কিন্তু হয়েছে। অর্থাৎ গত 26শে মার্চ আমরা দেখেছি যে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন এবং খাল খননের যে কর্মসূচি সেটিও কিন্তু চলমান রয়েছে। পাশাপাশি আগামীকাল অর্থাৎ পহেলা বৈশাখের প্রথম দিনেই কিন্তু কৃষকদের মাঝে তিনি কার্ড বিতরণ করবেন, যেটির উদ্বোধন করা হবে টাঙ্গাইলে, অর্থাৎ টাঙ্গাইলের একটি স্টেডিয়ামে এটির উদ্বোধন করা হবে। এবং এই কৃষক কার্ড থেকে যে ধরনের সুবিধা পাবে শুধু এই এক জেলায় নয়, শুধু টাঙ্গাইলে নয়, দেশের 10টি জেলায় প্রায় 20,000-এর বেশি কৃষক এই কার্ড পাবেন প্রাথমিকভাবে। পরবর্তীতে বিভিন্ন জেলায় অর্থাৎ 64 জেলার আরও জেলাগুলোতে এই কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করা হবে। যেটি আসছে আর কি, যে কৃষকরা এই কার্ড থেকে কি কি সুবিধা পাবেন। কৃষকরা এই কার্ড থেকে নানা ধরনের সুবিধা পাবেন। তারা বছরে 2,500 টাকা অর্থাৎ 2,500 টাকা সহ তারা বিভিন্ন ধরনের ঋণের সুবিধা পাবেন। তারা তাদের যে কৃষি পণ্যগুলো রয়েছে অর্থাৎ সার, বীজ, তারপরে আনুষঙ্গিক যে পণ্যগুলো রয়েছে সেইগুলো থেকে সরকারের কাছ থেকে তারা এগুলো সহজভাবে এবং খুবই সাধারণভাবে এগুলো নেওয়ার জন্য তারা সুবিধা পাবেন। এবং কৃষকরা যাতে তাদের কৃষিকাজ উন্নত করার জন্য যে ধরনের সুবিধা আসলে সরকারের পক্ষ থেকে নিতে হয়, এই কৃষক কার্ডের মাধ্যমে তারা এই সুবিধাগুলো পাবেন বলে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের জানানো হয়েছে। তো এটি বলাই যায় যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তার যে প্রতিশ্রুতি সেটি বাস্তবায়নের দিকে যাচ্ছেন এবং সাধারণ মানুষও কিন্তু এগুলোকে স্বাগত জানিয়েছে। বিশেষ করে এই কার্ডের মধ্য দিয়ে কিন্তু আরেকটা বিষয় হয়তো ঘটবে, যে কৃষকদের সাথে সরকারের যে সরাসরি সংযোগ স্থাপন, অর্থাৎ কৃষক কার্ডের তথ্যগুলো তো সরকারের কাছে থাকছে। রাইট, আপনি ঠিকই বলেছেন যে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের যে সুবিধা সরকারের পক্ষ থেকে তারা যেরকম নিতে পারবে, পাশাপাশি সরকার এবং কৃষকদের মধ্যে যে একটি সরাসরি সম্পর্ক সেটি কিন্তু তৈরি হবে। জি, অনেক ধন্যবাদ স্বপন আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী স্বপন আহমেদ, জানাচ্ছিলেন পহেলা বৈশাখ উপলক্ষে দেশে যে কার্যক্রমগুলো চলছে সে বিষয়ে বিস্তারিত। রাতের সময় আরও থাকছে। মানবিক চিকিৎসকের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি না দেয়ায় হুমকি, ভীতিকর পরিস্থিতির সৃষ্টি। র্যাবের জালে প্রধান অভিযুক্ত মঈন সহ 7 জন, 4 আসামি 4 দিনের রিমান্ডে। 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 7 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1453 জন। বৈশিষ্ট্য ও উপসর্গেও এসেছে ভিন্নতা। এবার 6 মাসের কম বয়সী শিশুর পাশাপাশি সংক্রমিত হচ্ছেন বয়স্করাও, যদিও এখনই একে ধরন বলতে রাজি নন বিশেষজ্ঞরা। নিশ্চিত হতে চলছে গবেষণা। সংক্রমণ ঠেকাতে টিকা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক ছোঁয়াচে হামরোগ। ধারণ ক্ষমতার বেশি রোগী হাসপাতালগুলোতে। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই 9 মাসের কম বয়সী। আক্রান্ত হচ্ছে 6 মাসের কম বয়সীরাও। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের, উদ্বিগ্ন চিকিৎসকরাও। বড় বড় অনেক বাচ্চা আছে, ওদের থেকে ছোটদেরকে ছড়াইছে। অনেকবার দেখাইছে, ওখানে যেয়ে বলে অ্যালার্জি টাইপের নিয়ে যান, সমস্যা নাই। আমাদের মেডিকেল সায়েন্সে আমরা সাধারণত যে বই পড়ে আসছি সেখানে 6 মাসের নিচের বাচ্চাদের হাম সাধারণত হয় না। পিকুলিয়ারভাবে এই বছর যেটা হচ্ছে পিকুলিয়ার এবং খুব আতঙ্কজনক ব্যাপার যে 6 মাসের নিচের বাচ্চা আমরা এখন পর্যন্ত পেয়েছি 60 জন। এবার শিশুদের পাশাপাশি হামে আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি 340 জন রোগীর মধ্যে 50 জনই প্রাপ্তবয়স্ক। একই চিত্র অন্য হাসপাতালেও। আক্রান্তরা বলছেন তারা অন্য রোগীর সংস্পর্শে ছিলেন। আরেকটা লগে যে রুম,
ওনার ছোট মেয়ের হয়েছিল পরে ওই ঘরে গিয়েছিলাম পরে দেখতে এরপর থেকে আমার হয়েছে। হাম একটি খুবই ছোঁয়াচে একটি রোগ, হ্যাঁ, তো বলা হয়ে থাকে একজন হাম রোগী প্রায় 18 জন রোগীকে ইনফেক্ট করতে পারে। আমাদের হাসপাতালে বর্তমানে প্রায় 50 জনের মতো 20 বছরের উপরের রোগী হাম নিয়ে ভর্তি আছে, হামের জটিলতা নিয়ে ভর্তি আছে। এবার উপসর্গেও এসেছে ভিন্নতা। চরিত্র বদলে হামের এমন সংক্রমণ নতুন কোনো ধরন কিনা এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন আগের টিকা কাজ করায় এখন এই নতুন ধরন বলা যাচ্ছে না, তবে গবেষণা শুরু হয়েছে। নিশ্চিত হতে সময় লাগতে পারে 6 মাস। এটা নতুন কোনো বৈশিষ্ট্য কিনা এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম এরকম আমরা খবর পাইনি যে নতুন কোনো বৈশিষ্ট্য নিয়ে, কারণ তাহলে টিকার পরিবর্তন করতে হবে। যেই টিকাটা আছে সেই টিকাই কাজ করছে। হামের প্রাদুর্ভাব কমাতে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসটি থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে বরিশাল সহ 4 সিটিতে চলছে দ্বিতীয় দিনের টিকাদান। এতে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা, তবে দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। হামের সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। সবচেয়ে বেশি আক্রান্ত 1 বছরের কম বয়সী ছোট্ট প্রাণ। হাসপাতালে উদ্বেগ উৎকণ্ঠায় বাবা মায়ের অপেক্ষা। হামের সংক্রমণ ঠেকাতে বরিশাল সিটির 30টি ওয়ার্ডে চলছে টিকাদান। প্রতিষেধক পাচ্ছে 6 থেকে 59 মাস বয়সীরা। কর্মসূচির প্রথম দিন রোববার টিকা পেয়েছে 3700 শিশু। টিকা কেন্দ্র থেকে টিকাটা প্রোভাইড করেছে, তার জন্য আমি অনেক স্যাটিসফাইড। সুন্দরভাবেই দেওয়া হয়েছে, কোনো সমস্যা হয়নি। ময়মনসিংহ সিটিতে 52টি কেন্দ্রে দেওয়া হচ্ছে হামের টিকা। প্রথম দিনে ভ্যাকসিনের আওতায় এসেছে 4415 শিশু। বাচ্চাকে সেভ করার জন্যই প্রথম থেকেই আমরা টিকাটা আজকে দিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা 60,000, এটা আমরা 1 মাসের ভিতরে শেষ করতে পারবো। টিকাদানের মধ্যেও ঊর্ধ্বমুখী হামের সংক্রমণ। পটুয়াখালী মেডিকেলে বর্তমানে ভর্তি আছেন 67 জন। একটা বেডে দেখা গেছে 3টা বাচ্চা করে দেওয়া হয়, আমাদের খুবই কষ্ট হয়। আমাদের বেড সংখ্যা কম হলেও আমরা সাপ্লাই মেডিসিন যেগুলো আছে দিতে পারছি রোগীদের। ঝালকাঠির বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 72 শিশু। নলছিটি উপজেলাকে হামের হটস্পট ঘোষণা করে 21,000 শিশুর মাঝে চলছে টিকাদান। তানজিনা তাসনিম, সময় সংবাদ। আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও বিজনেস ভিসা স্বাভাবিক করতে সম্মত হয়েছে ভারত। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সরকার আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরাতে চায় বলেও জানান তিনি। এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার। বৈঠকে জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতি সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে প্রণয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। দুদেশের মধ্যে আবেগ ও সংস্কৃতির সম্পর্ক ধরে রাখলে দুই দেশের জনগণই লাভবান হবে। The relationship is growing and exchanges are becoming normalized. I think we will have more and more of these cooperation connectivity links. We will develop them and that's our focus, how to build better connectivity between our two countries. We are engaging with this government to strengthen all cooperation in public in people-oriented domains. এদিকে বিএনপি সরকার গঠনের পর দিল্লি সফর শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। পরে হুমায়ুন কবির জানান, আগামী সপ্তাহে পুরোদমে ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু করতে সম্মত হয়েছে ভারত। আমরা যেটা গুরুত্ব দিছি যে মেডিকেল ভিসাগুলা ওপেন আপ সুন, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে আমরা দেখতে পাবো। আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরাতেও আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির। টেররিস্ট ওখান থেকে 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে, এটা আমরা বলছি শি ইজ এ টেররিস্ট এবং তার জায়গা বাংলাদেশে আর নাই, শি ইজ ইরেলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সয়েলকে, সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে। আওয়ামী লীগ, হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এঙ্গেজ করব এবং উই হ্যাভ আস্কড ফর মানি রিটার্ন, কেন এখানে তার অনেক
মানে কেসিস পেন্ডিং আছে। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল দেয়ায় সরকার ভারতকে ধন্যবাদ জানিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। লুটপাট করা লাগে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছেন। ইরানের আবেদন নাকচ করল ফিফা। বিশ্বকাপের ম্যাচ স্থানান্তর হচ্ছে না, খেলতে হলে যেতে হবে যুক্তরাষ্ট্রে। প্রতিক্রিয়া পাওয়া যায়নি তেহরানে। হজযাত্রীদের সেবা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, এ হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। সোমবার রাজধানীর একটি হোটেলে হজযাত্রীদের সার্বিক সেবা সংক্রান্ত ডিজিটাল ব্যবস্থাপনা নুসুক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্য দেন নীতি নির্ধারকরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেছেন, প্রথমবারের মতো প্রি অ্যারাইভাল নুসুক কার্ড চালুর ফলে দিগন্ত উন্মোচিত হলো সেবায়। এবছর বাংলাদেশ থেকে হজে যাবেন ৭৮,৫০০ জন, যার মধ্যে প্রায় ৪,৫০০ জন যাবেন সরকারি উদ্যোগে, বাকিরা বেসরকারি এজেন্সির মাধ্যমে। বেসরকারি ব্যবস্থাপনার যাত্রীদের যাত্রা সহজ ও নিরাপদ করতে চালু হয়েছে প্রি অ্যারাইভাল নুসুক কার্ড। সোমবার রাজধানীর একটি হোটেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রথমবারের মতো প্রি অ্যারাইভাল নুসুক কার্ড চালু হয় হজ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। প্রথমবারের মতো আজকে আমাদের হাজী সাহেবরা দেশ থেকে প্রি অ্যারাইভাল নুসুক কার্ড পেতে যাচ্ছেন। এটি আমাদের হজ ব্যবস্থাপনাকে আরো আধুনিক এবং সহজ করার জন্য একটি বড় স্টেপ ফরওয়ার্ড। আসন্ন হজ মৌসুম রয়েছে, সেটিকে আরো কিভাবে আধুনিক, সময় উপযোগী এবং হাজি বান্ধব করা যায় সেগুলো নিয়ে সরকার ইনশাল্লাহ কর্মকাণ্ড অব্যাহত রাখবে। হজ যাত্রায় মুসল্লিদের যথাযথ সেবা দিতে ব্যর্থ হলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেন বিমান প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত। যারা ঠিকভাবে পারফর্ম করবে না বা হাজিদেরকে ভালোভাবে যেভাবে নেওয়ার কথা এবং আনার কথা এবং সেখানে ট্রিটমেন্ট দেওয়ার কথা, সেগুলি যদি সুন্দরভাবে না করা হয়, তা তাদের এজেন্সির লাইসেন্স ক্যান্সেল করা পর্যন্ত যাবে, এই মর্মে তিনি একটা বাণী দিয়েছেন। প্রযুক্তি নির্ভর এই কার্ডের মাধ্যমে হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হবে বলে আশা সংশ্লিষ্টদের। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। মোবাইলে ১০০ টাকা রিচার্জে ৩৮ টাকায় যায় রাষ্ট্রীয় কোষাগারে। এতে গ্রাহকের উপর তৈরি হচ্ছে বাড়তি চাপ। আসছে বাজেটে সরকার এই শুল্ক কমাতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা। সেবাদাতাদের ইন্টারনেটের দাম আরও কমানোর আহ্বান জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান। বিটিআরসির হিসেবে 18.5 কোটির বেশি মোবাইল সংযোগধারীকে ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিচ্ছে 4 অপারেটর। বর্তমানে মোবাইল সেবায় সম্পর্ক শুল্ক 23%, কার্যকরী ভ্যাট 18% ও সারচার্জ দিতে হয় 1%। সব মিলিয়ে 100 টাকা রিচার্জে কর বাবদ 38 টাকা সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে দেন গ্রাহকরা, সেবা পান মাত্র 62 টাকার। সোমবার ব্রডব্যান্ড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকদের স্বস্তি দিতে আসছে বাজেটে শুল্ক হার কমানোর উদ্যোগ নেওয়ার কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা। দিচ্ছে 100 টাকা, কিন্তু আমি কিন্তু 40% সরকারের ট্যাক্স চলে যাচ্ছে। সো এই জিনিসটা সাধারণ গ্রাহককে আমরা আরও কী করে সুবিধা দিতে পারি এবং এই ট্যাক্স রেটটা কী করে কমায় আনতে পারি যেন সাধারণ গ্রাহকের আর একটু বেটার বেনিফিট পায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি। 12 কোটি 80 লাখ গ্রাহককে স্বস্তি দিতে ইন্টারনেটের দাম আরও কমানোর আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান। আমরা যেখানে যেতে চাচ্ছি সেখানে যেতে গেলে এই দাম, ইন্টারনেটের দাম, আমি সবসময় বলি জলের দামের মতো নিচে নেমে আসতে হবে। টেলিকম খাতের সেবার মান বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সমস্ত অংশীদারদেরকে জড়ো করে তারপরে যদি অবকাঠামোগুলির পরিবর্তনগুলিতে হাত দেওয়া যায়, তাহলে খুব দ্রুতই কিন্তু আরও অনেক বেশি আমার মনে হয় যে মানুষ সেবা পেতে পারবে। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের দাবি মেনে শিগগিরই অ্যাক্টিভ শেয়ারিং এর সুযোগ দেওয়া হবে বলেও জানান নীতি নির্ধারকরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক অস্থিরতার প্রভাবে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট সামাল দিতে বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে থাকছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী। এছাড়া অর্থ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। জ্বালানি সংকটের প্রেক্ষাপটে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা যাচাই করবে কমিটি। এবার বাণিজ্যের সংবাদ।
রাতে লাইনে দাঁড়িয়ে পরদিন দুপুরেও মেলেনি জ্বালানি তেল, কারণ পাম্পের তেলই শেষ। ডিপো থেকে তেল আসার পর ফের দেওয়া শুরু হবে সন্ধ্যায়। সেই অপেক্ষায় আসাদ গেটের একটি পাম্পে দীর্ঘ অপেক্ষায় শত শত গ্রাহক। আর রাজধানীর যে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সেখানেও লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে 5 থেকে 7 ঘন্টা। তবে ভোগান্তির জন্য গ্রাহকদেরও দায় দেখছে পাম্প কর্তৃপক্ষ। জ্বালানি তেলের জন্য রোববার রাত 11টা থেকে রাজধানীর আসাদ গেটে পাম্পের লাইনে প্রাইভেট কার চালক মোহাম্মদ ইসহাক রাত 3টার দিকে পাম্পের মুখে যখন তার গাড়ি, তখন শেষ হয়ে যায় তেল। অপেক্ষায় আছেন তেল দেয়া শুরুর জন্য। আমি জিয়াউদ্দিনের সামনে আসছি তখন রাত 11টা বাজে, পাম্পের সামনে আসছি পরে রাত 3টা বাজে তেল শেষ হয়ে গেছে। ওনারাও একজাক্টলি সঠিকভাবে বলতে পারতেছে না যে কখন দেবে। সোমবার সন্ধ্যা 6টার দিকে আবারও তেল দেয়া শুরু হতে পারে তালুকদার পাম্পটিতে। আমরা সকাল 6:30 এখানে দাঁড়ানো, এই আপনার এই কাটাবন থেকে এখন পর্যন্ত এখানে আসলাম। আমার পিছনে আরো অনেক শয়ে শয়ে গাড়ি আছে। আজকে 3টা বাজে দাঁড়াইছি, 8টা বাজে খুলছে, এই সিরিয়ালে এতটুকু এখন আসলাম। পাম্পগুলোর ম্যানেজাররা বলছেন তেল থাকা পর্যন্ত গ্রাহকদের দেয়া হলেও মাঝে মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, যা জাগিয়ে তুলছে নিরাপত্তা শঙ্কা। তেল সরবরাহ কম হওয়ার কারণেই তো পরিস্থিতির এরকম সৃষ্টি হয়েছে। সকাল 6টা থেকে রাত 12টা অবধি আমরা অপারেশন থাকবো, সার্ভিস দিব, কিন্তু 12টার পরে যখন বন্ধ করতে যাচ্ছি তখনই এই মব সৃষ্টি হচ্ছে। কাল করে 4টা পর্যন্ত এই মবের শিকার হয়েছি আমরা। শুধুমাত্র গ্রাহকরা অতিরিক্ত তেল নেওয়ার যে প্রবণতা এবং ফুল ট্যাঙ্কিতে তার রিজার্ভ থাকতে হবে, এই প্রবণতা থেকে এই বিশৃঙ্খলাটা তৈরি হয়। যে পাম্পগুলোতে তেল দেয়া হচ্ছে সেখানেও তেল দিতে সময় লাগছে 5 থেকে 7 ঘন্টা। প্রচন্ড রোদের মধ্যে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে হয়রান গ্রাহক। পরিবাগ এলাকার পাম্পে মোটরসাইকেলের লাইন পৌঁছেছে কাটাবন পর্যন্ত, প্রাইভেট কারের লাইন ছাড়িয়েছে শাহবাগ। 8:30 দাঁড়াইছি, 11:30 পরে বলে তেল নাই, এর পুরো 3 ঘন্টা সময় নষ্ট করে তেল পাইনি। আজকে সেই এখন ঠেলে নিয়ে আসছি। আধা ঘন্টার ভিতরে ধরেন অনেকগুলো ভিআইপি আসলে উনিরাই সিরিয়াল দিচ্ছে, আর আমরা এই যে 3টা থেকে আসি এই মাত্র পাম্পে ঢুকলাম, এখনো তেল পাই নাই। যানবাহনে পর্যাপ্ত তেল থাকলেও তেল নিচ্ছেন অনেকে। এটি বন্ধ করা গেলে দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলছেন রিফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আগামী বাজেটে ব্যবসায়ীদের ওপর এনবিআর কোনো চাপ দেবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী। সকালে রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত প্রাক বাজেট আলোচনায় বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে একথা জানান তিনি। আসছে 2026-27 অর্থ বছরের বাজেট ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা আর সরকারের পরিকল্পনা তুলে ধরতে সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় সেমিনার। ডিসিসিআই আয়োজিত আলোচনায় সংকোচনমুখী অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে কর্মসংস্থান বৃদ্ধির দিকে সরকারকে নজর দেওয়ার তাগিদ দেন ব্যবসায়ী উদ্যোক্তারা। দাবি জানান কর হার কমিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার, ভ্যাট ব্যবস্থা শতভাগ অটোমেশনের পাশাপাশি করমুক্ত আয়সীমা বাড়ানোর পক্ষেও যুক্তি তুলে ধরেন তারা। আমরা যখন ইনভয়েস করি there is a no scope of under invoice, there is a no scope of over invoice, কিন্তু যখন চিটাগাং পোর্টে আসে অ্যাসেসমেন্ট করার সময় $150-200 লোড দিয়ে দেয়। এখানে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট সবার আগে প্রায়োরিটি পাচ্ছে, বাট লোকাল ইনভেস্টার্স আর লেফট বিহাইন্ড। আমাদের কথা কিন্তু কেউ শুনছে না। আমার ব্যাংকিং সেক্টর বলেন, এখন নতুন করে যে জ্বালানি সংকটের বিষয়টি আসছে, এগুলো যদি আমরা অ্যারেস্ট করতে না পারি, এগুলো যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে উই উইল বি ফেসিং আ ভেরি ডেভাস্টেটিং কনসিকুয়েন্সেস, ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্সেস সামনের দিনে আছে। এই সময় ব্যবসায়ীদের আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, আসছে বাজেটে ব্যবসায়ীদের ওপর কোনো চাপ দেবে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিগত সরকার অপ্রয়োজনীয় অনেক প্রকল্প নিয়েছে বলেও জানান তিনি। ট্যাক্স বেস বাড়ানোর জন্য আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স বাড়াচ্ছি না, ট্যাক্স বেসটাই বাড়াবো। এনবিআর ফিনান্স মিনিস্ট্রি যে ভিশন এবং উইল নিয়ে কাজ করছে, দেয়ার ইজ নো রিজন টু ফিল যে আপনাদের জন্য কোনো খড়গ আসছে। 2 মাস রাখার মতো এলএনজি দেশে থাকলে বেশি দামে কিনতে হতো না বলেও প্রাক বাজেট আলোচনায় মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। যে এলএনজি আমরা কিনতাম $10, স্পট থেকে সেটা কিনতে হচ্ছে $20। ক্রুড অয়েল আমরা কিনতাম $60, সেটা কিনতে হচ্ছে $116। প্রায়োরিটিতে খরচ করার ক্ষমতাটা বা ম্যানিভারিং স্পেস এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। ব্যবসা সহজ করতে অগ্রিম কর বাতিল করার দাবিও উঠে আসে ডিসিসিআই এর আলোচনায়। আগামী বাজেট এবং বাজেট পরবর্তী। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চাঁদা না দেওয়ায় রাজধানীর সিকেডি হাসপাতালে তৈরি করা হয় ভীতিকর পরিস্থিতি। হেনস্থা করা হয় মানবিক চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামকে। এ ঘটনায় অভিযুক্ত মঈন ও তার 6 সহযোগীকে ঢাকা ও নড়াইল থেকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় র্যাব। পরে 4 আসামিকে 4 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
10 এপ্রিল রাতে রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে 5 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে মঈনুদ্দিন মঈন ও তার সহযোগীদের বিরুদ্ধে। চাঁদা দিতে না চাওয়ায় তারা মব সৃষ্টি করে। মানবিক ডাক্তার হিসেবে পরিচিত কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে এলে তৈরি হয় চাঞ্চল্য। পরদিন শেরেবাংলানগর থানায় মঈনসহ 6 থেকে 7 জনকে আসামি করে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। মামলার পর থেকে ছায়াতদন্ত নামে র্যাব সংস্থাটির একাধিক টিম অভিযানে নামে নড়াইল থেকে গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত মঈনকে। সিসিটিভির ফুটেজ দেখে শনাক্তের পর সুমন ও লিটনকে গ্রেফতার করা হয় শেরেবাংলানগর থেকে। মিরপুরে অভিযানে গ্রেফতার হন শাওন, স্বপন, ফালান ও রুবেল। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালের চাঁদার দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব 2, 4 এবং 6 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ 7 জনকে গ্রেফতার করেছে। সোমবার সকালে রমনায় সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, অভিযুক্ত মঈন দীর্ঘদিন ধরেই ডাক্তার কামরুল ইসলামের কাছে চাঁদা দাবি করছিলেন। মঈন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লক্ষ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে আসছে। পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করলে উচ্ছৃঙ্খল জনতা সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তারা হাসপাতালের সামনে অবস্থান করে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান, চাঁদাবাজি, গালাগালি এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। গ্রেফতারকৃতদের বাইরে এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সিলেটে কাঁথায় মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। প্রশাসনের তৎপরতায় নতুন আশ্রয় পেয়েছে শিশুটি। অন্যদিকে কিশোরগঞ্জের ভৈরবে পলিথিন থেকে নবজাতক উদ্ধারের 12 ঘন্টা পর মৃত্যু হয়েছে। রোববার রাতে সিলেটের লামাকাজি থেকে ফিরছিল একটি সিএনজি অটোরিকশা। বিশ্বনাথের ধলিপাড়া পিচের মুখ এলাকায় বিকল হয় গাড়িটি। এ সময় হঠাৎই শিশুর কান্নার শব্দে থমকে দাঁড়ান চালক। অনুসরণ করে সামনে এগিয়ে দেখেন কাঁথায় মোড়ানো ফুটফুটে এক নবজাতক। তাৎক্ষণিক মেয়ে নবজাতককে উদ্ধার করে থানায় খবর দেন অটোরিকশার চালক। পরে নেওয়া হয় বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বন্ধ হয়ে গেছে গাড়ি বন্ধ হইতেই শুনি আমি যেমন একটু এটা শব্দ কিলার লাগাম ওই সাইডে দিয়ে চাইছিলাম আর খেয়াল পেশাব করবো এর মধ্যে দেখি বাচ্চাটাকে উদ্ধার করে আমরা হসপিটালে নিয়ে এসেছি। এ বিষয়ে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতেছি। এর আগে একই দিন সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরবে গ্রামের একটি মাঠ থেকে পলিথিনে মোড়ানো ছেলে নবজাতককে উদ্ধার করেন এক দম্পতি। এরপর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে ভর্তি করেন তারা। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নবজাতকটির। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। হরমুজ প্রণালীতে ইরান সংশ্লিষ্ট জাহাজে শুরু হয়েছে মার্কিন অবরোধ আরোপ। বাংলাদেশের সময় রাত 8টা থেকে এই অবরোধ শুরু হয়। ইরানের বন্দর থেকে ছেড়ে যাওয়া যে কোনো জাহাজ আটক কিংবা জব্দের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে অবরোধ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে ইসরায়েল। বাংলাদেশ সময় রাত 8টার দিকে হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র। সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ এ প্রণালীতে বন্ধ হয়ে যায় সব ধরনের জাহাজ চলাচল। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটে হরমুজ প্রণালীর দুই পাশে শত শত জাহাজ পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। মার্কিন অবরোধ ঘোষণার পরপরই অস্থির হয়ে উঠেছে বিশ্ব তেলের বাজার। একদিনেই অপরিশোধিত তেলের দাম প্রায় 8% বেড়েছে। এর আগে এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেনকম জানায়, পারস্য উপসাগর ও ওমান উপসাগর সংলগ্ন ইরানের সব বন্দরে বিদেশি ও স্থানীয় সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে অন্য দেশের পতাকাবাহী জাহাজ যারা ইরানি বন্দর ব্যবহার করবে না তারা অবরোধের আওতায় পড়বে না। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়ে ইরানকে ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We had a meeting that lasted 21 hours. We understand the situation better than anybody. এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানে আবারও হামলা শুরুর কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বিমান হামলার পাশাপাশি আরও কিছু পদক্ষেপের কথাও বিবেচনা করছেন। অবরোধ ও সম্ভাব্য হামলার মুখে নিজেদের সামরিক সক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়েছে ইরান। কোনো হুমকি ধামকিতেই মাথা নত করা হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে সামরিক জাহাজ দেখলেই কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইরানের বিশ্বকাপ ম্যাচ স্থানান্তরের আবেদন নাকচ করে দিয়েছে ফিফা। মেগা আসরে খেলতে হলে যুক্তরাষ্ট্রেই যেতে হবে মধ্যপ্রাচ্যের দেশটিকে। বিশ্বকাপের সহ আয়োজক দেশ মেক্সিকোর প্রেসিডেন্ট
ক্লডিয়া শেবেইবাম সংবাদ সম্মেলনে জানান, লজিস্টিক ঝামেলার কারণে বিশ্বকাপ শুরুর 2 মাস আগে ম্যাচ স্থানান্তর করা অসম্ভব। বিশ্বকাপ নির্বিঘ্নে আয়োজন করতে পরিবর্তন এড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফার এমন সিদ্ধান্তের পর ইরান বিশ্বকাপে অংশ নেবে কিনা তা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে পুরানো বছরকে বিদায়, বর্ষবরণ উৎসবে মেতে ওঠার অপেক্ষা। রমনায় সুরের মূর্ছনা ছড়াবে ছায়ানট, চারুকলা থেকে বের হবে শোভাযাত্রা। পহেলা বৈশাখে চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড, বছরে 2,500 টাকা সহ মিলবে সার, বীজ ও ঋণ সুবিধা। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং হাম ও উপসর্গটি আরও 7 শিশুর মৃত্যু, বৈশিষ্ট্য উপসর্গে ভিন্নতা, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। নতুন ধরন কিনা জানতে গবেষণা, 4 সিটিতে দ্বিতীয় দিনের টিকাদান। এই ছিল রাতের সময়ে, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।